আচ্ছা, আমি আজকে যেটা করব সেটা হচ্ছে তোমার টাইম সিরিজ অ্যানালিসিস। দেখো, দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ ম্যাম। আচ্ছা, হ্যাঁ ম্যাম। সরি, দাঁড়াও, একটু দাঁড়িয়ে দাও। আচ্ছা, টাইম সিরিজ অ্যানালিসিস বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে কোনো একটা আহ, আমরা যদি একটা নির্দিষ্ট সময় ধরে যে কোনো একটা নির্দিষ্ট ডেটার যদি আমরা অবজার্ভ করি, তাহলে সেটা দেখব সময়ের সাথে সাথে নয় বাড়ছে, নয় কমছে। এবং সেই ডেটার ওপর ভিত্তি করে আমরা যদি আমাদের প্ল্যানিং, সে বিজনেসের ক্ষেত্রেই হোক, গভর্নমেন্টের যে কোনো প্রকল্পের জন্যই হোক, প্রজেক্টের জন্যই হোক, বা ইভেন আমাদের ফ্যামিলির মধ্যে যে ইনকাম এক্সপেন্ডিচার তার যে ব্যাপার, সেই সম্বন্ধে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এই টাইম সিরিজ অ্যানালিসিসই করে থাকি। এখানে টাইম সিরিজ অ্যানালিসিসের মধ্যে আমরা দুটো ভ্যারিয়েবল পাই, একটা হচ্ছে টাইম আর একটা হচ্ছে ডেটা। টাইমটা আমার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, সেটা আমার থাকে এক্স অ্যাক্সিসে। আর তার উপর ভিত্তি করে ডেটা, অর্থাৎ যে কোনো বিষয় হতে পারে, সে কটন প্রোডাকশন হতে পারে, ইনকাম হতে পারে, যে কোনো প্রজেক্টের কি টার্নওভার হলো, কোনো বিজনেসের কতটা মার্জিন বা প্রফিট রইল, সব রকম ক্ষেত্রে যে ডেটাটা থাকে সেটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এবং সেটা আমরা আমাদের শো করে ওয়াই অ্যাক্সিসে। আর এই টাইম সিরিজ অ্যানালিসিসটা অ্যাকচুয়ালি একটা কজ অ্যান্ড এফেক্ট, অর্থাৎ কজটা হচ্ছে মানে সময়ের সাথে সাথে, কজ যদি হয় সময়, তাহলে তার এফেক্ট সময়ের সাথে সাথে তার কি পরিবর্তন হচ্ছে, অর্থাৎ এর রিলেশনটা দেখানোটাই আমাদের এই টাইম সিরিজের প্রধানত কাজ। তাহলে ইয়া লুন চাও বলে একজন আমাদের সোশ্যাল সায়েন্টিস্ট, তিনি বলেছেন যে টাইম সিরিজ may be defined as a collection of reading belonging to different time periods of some economic or composite variables. এই টাইম সিরিজ অ্যানালিসিসে এখানে আমি দুটো ডেটা সেট দিয়ে জাস্ট বোঝানোর জন্য বুঝিয়েছি আর কি। এখানে দেখো দেখাচ্ছে যে ডে একটা সোম মঙ্গল বুধ করে রোববার অবধি করা হয়েছে, আর নাম্বার অফ প্যাকেটস অফ মিল্ক সোল্ড। দেখা যাচ্ছে সোমবার দিন সবচেয়ে বেশি আমার দুধ বিক্রি হচ্ছে, তারপর কিন্তু সেটা আস্তে আস্তে। ম্যাডাম, হ্যাঁ, বলছি কিছু আসছে না সামনে যেটা দেখাচ্ছে। তোমরা কেউই পাচ্ছ না দেখতে? আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, যারা, হ্যাঁ, যে পাচ্ছ না তার নেটওয়ার্কের জন্য দেখতে পাচ্ছ না। আচ্ছা, এবার এটা আমি পরে ভিডিওটা আপলোড করে দেবো, তোমরা আবার দেখতে পাবে। এখানে দেখা যাচ্ছে কি সময়ের সাথে সাথে সোমবার দিন দুধ বিক্রি সবচেয়ে বেশি, মানে 90 যেখানে হচ্ছে প্যাকেট, 90টা প্যাকেট বিক্রি হচ্ছে, সেটা আস্তে আস্তে কমতে থাকছে, আবার শনিবার এবং রোববার দিন গিয়ে আবার বাড়তে থাকছে। আবার এখানে আর একটা পপুলেশনের ফিগার দিয়ে দেখানো হয়েছে, সেখানে 1921 থেকে 81 অবধি একটা ডেটা সেট দেওয়া হয়েছে, সেখানেও দেখা হচ্ছে কি যে পপুলেশনটা আস্তে 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 কিন্তু বাড়ছে। অর্থাৎ টাইম সিরিজ অ্যানালিসিসের ক্ষেত্রে আমার যে ডেটা সেট থাকবে সেটা বেড়ে কমতেও পারে, আবার আগে কম ছিল পরে বাড়তেও পারে, অর্থাৎ তার একটা সাইক্লিক ট্রেন্ড আমরা একটা দেখতে পাবো। সাইক্লিক ট্রেন্ড বলতে কি একটা সার্কেলের মধ্যে, মানে বাড়ছে কমছে এরকমও দেখতে পাবো, আবার আজ বাড়লো কাল কমলো, আবার পরশু বাড়লো তরশু কমলো, এরকমভাবেও কিন্তু আমরা দেখতে পাবো। তো এই যে টাইম সিরিজ অ্যানালিসিসটা আমরা করে থাকি, তার পেছনের কারণগুলো কি, মানে কি কারণে আমরা এই অ্যানালিসিসটা করে থাকি। সাধারণত যে ব্যবসায়ী যারা হয় তারা এই অ্যানালিসিসটা করে থাকে তাদের
প্রেডিক্ট করার জন্য যে তাদের ব্যবসাটা কীরকম হবে, বা তাদের ইকোনমির কী কী চেঞ্জ হতে পারে আর কি। এবং সবচেয়ে ভালো হচ্ছে তোমরা যদি শেয়ার মার্কেট সম্বন্ধে জানো, সেক্ষেত্রেও কিন্তু এরকম একটা প্রেডিক্ট করা হয় যে এই শেয়ারের বাজার দর এই দিনে এত ছিল, এই দিনে এত ছিল, এই দিনে এত ছিল, এবং এটা আস্তে আস্তে ধীরে ধীরে কি হবে না বৃদ্ধি পাবে। কাজেই আমাদের কতগুলো গুরুত্ব আছে এই টাইম সিরিজ অ্যানালিসিসে, সেগুলোর মধ্যে এখানে আমি 12টা পয়েন্টকে এখানে হাইলাইটেড করেছি। তার মধ্যে একটা হচ্ছে প্রফিট এক্সপিরিয়েন্স, মানে আমার কীরকম লাভ হলো সেই সম্বন্ধে একটা ধারণা পাওয়ার জন্য, বা আমার লাভটা পরবর্তীকালে কীরকমভাবে হবে সেটা জানার জন্য। সেফটি ফ্রম ফিউচার, ইউটিলিটি স্টাডিজ মানে তার গুরুত্বটা কত, বা ইউটিলিটি মানে হচ্ছে আমার মানে উপযোগী যেটা আর কি, সেটা কতটা। সেলস ফোরকাস্টিং মানে আজকে ধরো কোভিড সিচুয়েশনের জন্য যেটা আমরা দেখতে পাচ্ছি যে আগে অনলাইনে যে কেনাকাটার ব্যাপারটা ছিল সেটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটা কম ছিল, মানে মার্কেটটা অতটা হয়তো তারা ক্যাপচার করতে পারেনি, কিন্তু বর্তমান কোভিড সিচুয়েশনের জন্য দেখা যাচ্ছে এই অ্যামাজন বলো, ফ্লিপকার্ট বলো, বিগ বাস্কেট বলো, গ্রোফার্স বলো, এই ধরনের যে অনলাইন মানে পারচেজিংয়ের যে সাইটগুলো আছে বা অ্যাপগুলো আছে, তাদের কিন্তু বিক্রি খুবই বেড়ে গেছে। অর্থাৎ তারা কিন্তু এখন এই একটা ফোরকাস্টিং মানে হচ্ছে ভবিষ্যতের জন্য তারা একটা প্রেডিক্ট করতেই পারে। এছাড়া সেন্সাস অ্যানালিসিস, যেগুলো আমরা ভীষণভাবেই করে থাকি আমাদের যে কোনো সোশ্যাল সায়েন্সের স্টাডির জন্য, সেন্সাস অ্যানালিসিস। ইল্ড প্রজেকশন, ইল্ড মানে হচ্ছে আমার চাষের ক্ষেত্রে আমার কতটা কীরকম প্রজেকশন হবে, বৃষ্টি হলে কীরকম হবে, বৃষ্টি না হলে কীরকম হবে, সেগুলো কিন্তু আমরা একটা ডেটা অ্যানালিসিস করে বলতে পারি। ইভেন পপুলেশনের ক্ষেত্রেও আমরা প্রজেক্ট করে বলতে পারি। বাজেটারি অ্যানালিসিস, তা এই ধরনের কাজগুলো করার জন্যই আমাদের টাইম সিরিজ অ্যানালিসিসকে অতিমাত্রায় করা হয়। টাইম সিরিজ অ্যানালিসিসের ক্ষেত্রে সেটা অর্থনীতির ক্ষেত্রে হোক, সামাজিক যে কোনো বিষয়ের ক্ষেত্রে হোক, আমার ন্যাচারাল কোনো ইভেন্টের ক্ষেত্রে হোক, প্রাকৃতিক যে কোনো বৈশিষ্ট্য, ইন্ডাস্ট্রিয়াল, পলিটিক্যাল রিজনস, যেমন ধরো আমি একটা বলছি, আমাদের যেটা প্রেডিক্ট করে দেওয়া হয় যে এই যে ইলেকশন আসছে তার ভোট কীরকম থাকবে, তার আসন এই সালে কত ছিল, ওই সালে কত ছিল, এই যে ব্যাপারটা, এর ওপর ভিত্তি করে এর 4টে কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে সেকুলার ট্রেন্ড, একটা হচ্ছে সিজনাল ভ্যারিয়েশন, সাইক্লিক্যাল ভ্যারিয়েশন, আর একটা হচ্ছে ইরেগুলার ভ্যারিয়েশন। প্রত্যেকটার সঙ্গেই আমি একটু ডিটেলে আলোচনা করছি। প্রথম যেটা, সেটা হচ্ছে সেকুলার ট্রেন্ড। সেকুলার ট্রেন্ড মানে হচ্ছে যে ডেটার মধ্যে বাড়া কমা দুটোই দেখা যায়। যেমন ধরো পপুলেশন, কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখছি পপুলেশন বাড়ছে, আবার কোনো কোনো ক্ষেত্রে দেখছি পপুলেশন কমছে। আবার ধরো টেকনোলজিক্যাল প্রোগ্রেস বা লার্জ স্কেল শিফট ইন কনজিউমার ডিমান্ড, আমার যদি ডিমান্ডটা কোনো কারণে বেড়ে যায় বা কমে যায়, কোভিড সিচুয়েশনে যেমন আমরা দেখছি অনেক কিছুর ডিমান্ডই ভীষণভাবে কমে গেছে। তো এই ধরনের, অর্থাৎ যার বাড়া কমা যে ডেটা সেটে রয়েছে সেটাকেই বলা হচ্ছে সেকুলার ট্রেন্ড। সিজনাল ভ্যারিয়েশন, সিজনাল ভ্যারিয়েশন বলতে প্রথমেই আমাদের মধ্যে যেটা আসে সেটা হচ্ছে আমাদের রেইনফল। অর্থাৎ আমরা যেহেতু মনসুন ক্লাইমেটিক জোনে আছি, আমাদের সিজনাল ভ্যারিয়েশন অফ রেইনফল আমরা খুবই মাত্রায় বা অতিমাত্রায় দেখতে পাই। এবং ধরো এখন আজ এই যদি আমি রিসেন্টলি তোমাকে ঠান্ডার কথা দিয়ে বলি, শীতের কথা দিয়ে বলি, তাহলে দেখো শীতটা হঠাৎ করে 4 তারিখ থেকে প্রচণ্ড একটা গরম, মানে রীতিমতো একটা পাখা যদি 1 বা 2 চলে এখন যেন মনে হচ্ছে প্লেজেন্ট, অন্তত কলকাতার সিচুয়েশন তাই। তাহলে এই যে ঠান্ডাটা হঠাৎ কমে গেল, এইটাই একটা অ্যানালিসিস করে দেখা হতে পারে যে এই জানুয়ারি মাসের 4 তারিখে বিগত 50 বছরে কীরকম টেম্পারেচার ছিল এবং এই টেম্পারেচারের সঙ্গে তার কীরকম কী পার্থক্য হলো। তাহলে সিজনাল ভ্যারিয়েশনটা জেনারেলি আমাদের ক্লাইমেট বা ওয়েদারের সঙ্গে ভীষণভাবেই রিলেটেড। সাইক্লিক্যাল ভ্যারিয়েশন, এই দেখো সাইক্লিক্যাল ভ্যারিয়েশন মানে যে কোনো একটা বিজনেসের যদি আমি একটা ফ্লো দেখি, তাহলে তার একটা পিক থাকে, আবার তার একটা রিসেশন অর্থাৎ তার একটা কমে যাওয়া থাকে। তাহলে এই পিক আর ট্রাফ, অর্থাৎ এটা হয়ে গেল রিসেশন মানে কমে গেল, আর রিকভারি করে আবার সে পিকে উঠলো। অর্থাৎ যে কোনো ব্যবসায়েরই তুমি জানবে একটা সাইক্লিক্যাল মুভমেন্ট থাকে, বাড়া কমা আবার বাড়া কমা। খুব কম ব্যবসায়ী আছে যারা একদম সবসময় পিকের ওপরই পিকেই থাকে। তো এই ব্যাপারটা বোঝানোর জন্য আমরা টাইম সিরিজ অ্যানালিসিস করে থাকি। ইরেগুলার ভ্যারিয়েশন, ইরেগুলার মানে যার কোনো নিশ্চয়তা নেই, হঠাৎ হতে পারে, বিশেষ করে ন্যাচারাল ডিজাস্টার বা ন্যাচারাল ইভেন্ট
ইভেন্টসগুলো, যেমন ধরো ফ্লাড, আর্থকুয়েক, ওয়ার, ফেমিনস। ওয়ার আর ফেমিনসটা আমার জেনারেলি হয়ে থাকে কোনো সোশ্যাল বা পলিটিক্যাল রিজনের জন্য। ফেমিন কোনো কোনো কারণে প্রাকৃতিক কারণেও হতে পারে, আবার মনুষ্য সৃষ্ট হতে পারে। ফেমিন মানে হচ্ছে দুর্ভিক্ষ। কাজেই এই বিষয়গুলোকে দেখানোর জন্য আমাদের টাইম সিরিজের সাহায্য নেওয়া হয়। এই যে টাইম সিরিজের যে বিষয়গুলো বা যে ডেটা সেটটা আমি পেলাম ইন রেসপেক্ট অফ টাইম, সেটা দেখানোর জন্য আমরা 4 রকমের পদ্ধতি ইউজ করি, মেথড ইউজ করি। একটা হচ্ছে ফ্রি হ্যান্ড কার্ভ মেথড, একটা হচ্ছে সেমি অ্যাভারেজ মেথড, মুভিং অ্যাভারেজ মেথড, লিস্ট স্কোয়ার মেথড। আমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজ মেথড। ফ্রি হ্যান্ড কার্ভ মেথড মানে আমরা সবাই লাইন ড্র করতে অত্যন্ত পারদর্শী হয়ে গেছি। এখানে আমরা টাইমটা দেখাই এক্স অ্যাক্সিসে আর ডেটাটাকে দেখাচ্ছি ওয়াই অ্যাক্সিসে। এখানে একটা ডেটা তোমাদের দেখা হয়েছে, সেখানে সময়ের সাথে সাথে প্রফিটের কীরকম পরিবর্তন হয়েছে সেটাকে দেখানো হয়েছে। এই রকম একটা ডেটার এক্স অ্যাক্সিসে আমি দেখাচ্ছি টাইম, আর ওয়াই অ্যাক্সিসে আমি দেখাচ্ছি আমার যে প্রফিট। তাতে এবার ওই ডেটা যা আছে 1989 হচ্ছে 148, সেইভাবে আমি এটাকে এখানে কি করছি না আস্তে আস্তে প্লট করে আমি কি পাচ্ছি, অ্যাকচুয়াল ডেটার সেটটা আমি পাচ্ছি। সেখানে আমি যদি এরকম একটা স্ট্রেট লাইনটাকে, অর্থাৎ ট্রেন্ড লাইনটা হওয়া উচিত ছিল কীরকম না এরকম সোজা উঠে যাওয়া উচিত ছিল। ট্রেন্ড লাইনটা আমরা কিভাবে করে থাকি, মিনিমাম আর ম্যাক্সিমামটাকে প্লট করলেই আমি ট্রেন্ড লাইনটাকে পেয়ে যাব। এর জন্য এই যে একটা ফ্রি হ্যান্ড ডেটা, এর মধ্যে কোনো রকম আমার কোনো ক্যালকুলেশন নেই, সেটাকেই বলা হচ্ছে ফ্রি হ্যান্ড কার্ভ মেথড। আর একটা যেটা সেটা হচ্ছে সেমি অ্যাভারেজ মেথড। সেমি মানে কি, আর্ধেক। অর্থাৎ আমি একটা উদাহরণ দিয়ে যদি দেখি, এখানে ওই প্রোডাকশন দেখানো হয়েছে 1 2 3 4 5 6 7 8, 8টা বছরের প্রোডাকশন দেখানো হয়েছে। সেমি মানে হচ্ছে অর্ধেক, অর্থাৎ প্রথম 4টেকে যোগ করে 4 দিয়ে ভাগ করে যে ফিগারটা পাচ্ছি, আবার পরের 4টিকে, এই যে সেকেন্ড পার্টটাকেও আবার 4টেকে যোগ করে 4 দিয়ে ভাগ করে এই যে দুটো পয়েন্ট পেলাম, এই দুটোর ওপর এই যে এখানেও আবার করে সেটাকেই দেখানো হচ্ছে, এই দুটো পয়েন্টকে যদি আমি এখানে প্লট করে দিই, মানে অ্যাকচুয়াল ডেটার সঙ্গে এই সেমি অ্যাভারেজের লাইনটা যদি প্লট করে দিই, তাহলে যে ডেটা সেটটা আসছে সেটাই হচ্ছে আমার সেমি অ্যাভারেজের কার্ভ বলে শো করানো হচ্ছে। আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজ মেথড, যেটা আমরা শিখব। সেখানে দু রকমভাবে আমরা করে থাকি, একটা হচ্ছে 3 ইয়ার্স মুভিং অ্যাভারেজ, আর একটা হচ্ছে 5 ইয়ার্স মুভিং অ্যাভারেজ। এই যে ডেটা সেট এখানে পরিষ্কারভাবে দেওয়া আছে, এখানে এবার 3 ইয়ার্স মুভিং অ্যাভারেজের ক্ষেত্রে আমরা কি করছি, প্রথম 3টেকে যোগ করে 3 দিয়ে ভাগ করে সেই ডেটাটা সেই জায়গাতে লিখছি। এইটার ওপর আমি ডিটেলটা আমি একটা উদাহরণ দিয়ে বলবো, যেটা আমরা কাজটাও করব যার উপর ভিত্তি করে। এছাড়া যেটা আছে সেটা হচ্ছে লিস্ট স্কোয়ার মেথড। লিস্ট স্কোয়ার মেথডের ডিটেলিংটা আমি যখন রিগ্রেশন অ্যানালিসিস করব তখন সেখানে আরও পরিষ্কারভাবে বলে দেব। সেখানে আমরা যে ফর্মুলাটা ইউজ করি সেটা হচ্ছে yc = a + bx, অর্থাৎ আমরা এই ফর্মুলার সাহায্যে আমরা এই ট্রেন্ড লাইনটাকে আমরা পার করি। এই যে এখানে এক্সে দেওয়া আছে, আমার এক্সটা এক্স অ্যাক্সিসে আমার যেহেতু টাইমটাকে দেওয়া হচ্ছে, অর্থাৎ সেখানে আমরা ওটাকে একটা কোড দিয়ে সেটাকে রিপ্রেজেন্ট করি। এখানে যেমন 1991-কে 1 দিয়ে, 1992-কে 2 দিয়ে এরকমভাবে কোড দিয়ে দেখানো হয়েছে। ওয়াই এর ভ্যালুগুলোকেও নেওয়া হয়েছে, তারপর এক্স ওয়াই ক্যালকুলেট করা হয়েছে, এক্স স্কোয়ার ক্যালকুলেট করা হয়েছে, তারপর yc = bx অর্থাৎ ট্রেন্ড লাইনটাকে ক্যালকুলেট করা হয়েছে। এই ক্যালকুলেশনের পর সেটাকেও আবার এইখানে যেরকমভাবে প্লট করা হচ্ছে সেইভাবেই কিন্তু এখানেও কি করা হয়েছে না প্লট করা হয়েছে। এবং সেমি অ্যাভারেজ এবং মানে যেটা মুভিং অ্যাভারেজ, অর্থাৎ 3 ইয়ার্স মুভিং অ্যাভারেজ, 5 ইয়ার্স মুভিং অ্যাভারেজের ক্ষেত্রেও কিন্তু আমরা এই প্লটিংটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট। তো আমি এবার একটুখানি ডেটা সেটের মধ্যে যাচ্ছি। এই হচ্ছে আমার ডেটা সেট, দেখতে পাচ্ছ নিশ্চয়ই সবাই। ডেটা সেটে আমরা যে ডেটা সেটটা আমরা দিয়েছি সেটা ICSE রিলিজ করেছে 2019 সালের 1 অগস্ট। সেই ডেটা সেটে কটন প্রোডাকশন অফ ইন্ডিয়ার দেওয়া আছে 2010 থেকে 2016-17 অবধি আমি একটা ডেটা নিয়েছি, যেখানে আমার এই কটন প্রোডাকশনটাকে আমার করা হয়েছে। এই কটন প্রোডাকশনের মধ্যে
এই কটন প্রোডাকশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি না 2010-11-তে একটা আছে, দুটো এরকম করে করে প্রত্যেকটা রয়েছে আর কি। যে কোনটা দেখো এখানে প্রথমে দেখছি 5.77, তারপর সেটা বেড়েছে বেড়েছে বেড়েছে, কমেছে কমেছে, আবার বেড়েছে। তাহলে এটা কিন্তু একটা সাইক্লিক আমার প্রোডাকশনকে আমাদের দেখাচ্ছে। এরপরের কাজ হচ্ছে তোমরা দুটো কলাম করবে, একটা হচ্ছে 3 ইয়ার্স মুভিং অ্যাভারেজ আর একটা হচ্ছে 5 ইয়ার্স মুভিং অ্যাভারেজ। 3 ইয়ার্স মুভিং অ্যাভারেজের সময় যখন আমরা ক্যালকুলেশনটা করব তখন 1 2 3 এই তিনটেকে আমি কি করব, যোগ করব। যোগ করে 3 ইয়ার্স বলছে মানে কত দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করব, করে যে ভ্যালুটা আসবে সেটা এই 2 নম্বর অর্থাৎ ঠিক মাঝখানটাতে গিয়ে আমি এখানে বসিয়ে দেবো। যেখানে বসালাম তার পরের সেটটা যখন আবার ক্যালকুলেট করব তখন আবার সেখান থেকেই অর্থাৎ 2 3 4 করব এবং তার ওপরের যেটা সেই ভ্যালুটা ওই মাঝখানটাতে গিয়ে বসাবো। যেখানে বসালাম আবার সেখান থেকেই শুরু করব 1 2 3, আবার তার মাঝখানে বসিয়ে, অর্থাৎ প্রথম ব্লক এবং লাস্টের আমার ব্লকটা কিন্তু কি থাকবে না ফাঁকা থাকবে। 5 ইয়ার্স মুভিং অ্যাভারেজের ক্ষেত্রেও তাই, সেখানে 5টা বছরের যোগ করে 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 5টা বছর মানে কে কে, 1 2 3 4 5, এই যে 5টা বছরের যোগ করে 5 দিয়ে ভাগ করে যে ভ্যালুটা এলো সেটা কোথায় বসাবো, মাঝখানে বসাবো। তাহলে 5টা যদি দাগ থাকে তার মাঝখানে মানে কত, 3 নম্বর দাগে গিয়ে আমি সেটাকে বসালাম। যেখানে বসালাম তার ওপরেরটা থেকে আবার সেকেন্ড সেটটা কিন্তু শুরু হবে, 1 2 3 4 5, এবং যেটা এলো আবার সেই 3 নম্বরে গিয়ে বসাবো। যেখানে বসালাম তার আবার ওপরের সেটটা থেকেই আমার আবার পরের ক্যালকুলেশনটা শুরু হবে। 5 ইয়ার্স মুভিং অ্যাভারেজের ক্ষেত্রে আমরা জেনারেলি যেটা নোটিস করি, ওপরের দুটো ব্লক আর এদিকে নিচের দুটো ব্লক আমার কি থাকে না ফাঁকা থাকে। এই হলো আমার ক্যালকুলেশন পার্টটা। ক্যালকুলেশনের পর কিন্তু এটাকে কি করতে হবে, আমাকে মুভিং অ্যাভারেজের ড্রয়িংটা করতে হবে। আমি ড্রয়িংটা তোমরা খাতাতেই করবে, কিন্তু আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি যে ড্রয়িংটা করলে কীরকম ধরনের জিনিসটা আমার আসবে। এই হচ্ছে আমার পুরো ক্যালকুলেশনটা এখানে করে দেওয়া আছে। এই ওপরে আমার হেডিং হবে টাইম সিরিজ গ্রাফ শোয়িং দ্য কটন প্রোডাকশন অফ ইন্ডিয়া ডিউরিং এত টু এত, পুরো আমার জিনিসটা দেওয়াই আছে। এইবার দেখো আমার এখানে এক্স অ্যাক্সিসে আমি দেখাচ্ছি কি আমার সময়টা 2010-11, এ দেখো ঠিক মাঝখান করে করে লিখছি 2010-11 11-12 এরকম করে করে লিখলাম। আর এদিকে যেহেতু আমার এখানে মিনিমামটা আমি মানে 6 থেকে আছে, তাই আমি এখানে 5.2 থেকে নিলাম। তোমরা যদি মনে করো 5 থেকে নেবে কোনো অসুবিধে নেই, 1 সেন্টিমিটার আমি এখানে 0.2 করে নিয়েছি, বা তোমরা যদি তা অন্যরকম স্কেল করেও করো আমার কোনো আপত্তি নেই। তবে যেহেতু এখানে 1 থেকে 5-এর কোনো নেই, কোনো ভ্যালু নেই, কাজেই আমি সেক্ষেত্রে বলবো যে তোমরা ওই 1 2 3 4 এরকম করে না করাই ভালো। তাহলে এখানে তুমি জিনিসটা আঁকাটা তোমার সুন্দর হবে আর কি। আর কেউ যদি 1 থেকে করো মানে 0 বেস লাইন ধরে করো তাহলেও আমার কোনো আপত্তি নেই, জিনিসটা যাতে বোঝা যায় ভালোভাবে। তাহলে প্রথম আমি যেটা প্লট করব, আমার যখন এই কটন প্রোডাকশন ইন মেট্রিক টনস লেখা হয়ে গেল, এদিকে ইয়ার লেখা হয়ে গেল, প্রথম আমি যেটা প্লট করব সেটা হচ্ছে কটন প্রোডাকশনটা। এই যে 5.77 2010-11-তে, তাহলে এখানে 2010-11 রেসপেক্টে মাঝখানের এই যে পয়েন্টটা আছে সেখান তার রেসপেক্টে 5.77 আমি প্লট করে দিলাম। তারপরেরটা হচ্ছে 6.09 2011-12, এরকম করে করে আমার 7টাই প্লট করা হয়ে গেল। এই 7টা প্লট করার ফলে যে নীল রঙটা এলো, যেহেতু আমরা আমাদের কাজটা করে যখন সাবমিট করব, যদি তোমরা কালারে করো তাহলে অরিজিনাল কালারটা দিয়ে কিন্তু সেভ করে জিসিআরে আপলোড করবে। যেই আমার এই যে নীল রঙের হলো, তাই নীল রঙটা ডিটেক্ট করছে কাকে, ইয়ারলি কটন প্রোডাকশন কার্ভকে এটা শো করছে, ইয়ারলি কটন প্রোডাকশন কার্ভ। আর যে তারপর যখন এটা আমার করা হয়ে গেল তখন 3 ইয়ার্স মুভিং অ্যাভারেজটার আবার আমি প্লট শুরু করব। 3 ইয়ার্স মুভিং অ্যাভারেজের প্লটের শুরুটা কিন্তু 2010-11 থেকে হবে না, 11-12 থেকে হবে, এবং 11-12 থেকে যখন হবে তখন তার ভ্যালুটা কত, 6.05। তাহলে এই যে আমি 11-12-তে চলে এলাম, 6.05টাকে আমি কি করলাম, প্লট করলাম। এইভাবে যে লাল রঙটা পাচ্ছি সেই লাল রঙটা হচ্ছে আমার কি 3 ইয়ার্স মুভিং অ্যাভারেজ কার্ভ
হয়ে গেল। আর তারপর আমি এবার করব 5 ইয়ার্স মুভিং অ্যাভারেজ কার্ভ 6.30, এটা হবে কোন ইয়ারের রেসপেক্টে? 2012-13 রেসপেক্টে। তাহলে 2012-13তে গিয়ে আমি যখন যেটা প্লট করছি সেটা, তাহলে সেটা প্লট করে যখন আমি ফ্রি হ্যান্ড কার্ভ দিয়ে সেটাকে জয়েন করব, সেটা হচ্ছে 5 ইয়ার্স মুভিং অ্যাভারেজ কার্ভ। তো এই পুরোটা করে এর পাশে ইন্ডেক্স দিয়ে এই কাজটাই তোমাদের আজকে আমি করতে দেব।